সম্পর্ক রয়েছে। তো সুতরাং আমরা যক্ষার চিকিৎসার সাথে সাথে আমরা মানুষের লাং হেলথ যেটা ফুসফুসের যত্ন নিতে বলি, তো আমরা অবশ্যই বলবো যে এগুলো পরিহার করুন। অর্থাৎ কিনা এই যে টোবাকো বা আপনি যেটা বললেন আর কি, এই তামাক এই সমস্তগুলো পরিহার করাটাই ভালো, কেননা এটা লাং হেলথের জন্য ভালো হবে। আলটিমেটলি যক্ষা যদি কেউ আক্রান্ত হয়েও থাকেন, সে তো উনি চিকিৎসা নেবেনই, তার সঙ্গে ওনার লাং হেলথের চিকিৎসা নেওয়াটাও উচিত আর কি, যত্ন নেওয়া উচিত। আচ্ছা, আমরা একটু ওনার কাছে শুনি। সাদেক ভাই, আপনার আব্বার কি এরকম কোন অভ্যাস ছিল নাকি? জি না, উনি মানে আগে হয়তো নেশা করতো। আমার জানা মতে উনি 10 বছর হলো কোনো নেশা করেন না। আগে হয়তো কি নেশা করতো আগে আপনার আব্বা? সিগারেট খেতো আর কি। সিগারেট খেতেন। উনি যেটা বললেন যে ওনার আব্বা হয়তো 10 বছর আগে সিগারেট খেতেন, 10 বছর ধরে ছেড়ে দিয়েছেন। এটার সঙ্গে কি আর কোনো মানে কোনো ইয়ে আছে কিনা, যোগাযোগ? যেমন ধরেন কীটনাশকের কোনো প্রভাব, বা ওনারা রাসায়নিক সার ব্যবহার করেন, কৃষিকাজ যারা করেন সেগুলার কি কোনো প্রভাব, অথবা চিমনির ধোয়া টোয়ার সামনে সেটার কোনো মানে সেটা থেকেও যক্ষা হতে পারে কিনা? আমি আসলে একটু প্রিকশনটাও জানতে চাই যে এটা থেকে দূরে থাকার ব্যাপারটা। জি, ব্যাপারটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে চিমনির ধোয়া বা এনভায়রনমেন্ট, আসলে এনভায়রনমেন্টাল পলিউশন কিন্তু লাং হেলথের জন্য ক্ষতিকারক, আপনার ফুসফুসের জন্য ক্ষতিকারক। সুতরাং এগুলো থেকে যদি আমরা রিমেডি করতে পারি তাহলে আমাদের ফুসফুস অনেক সুস্থ থাকবে। আচ্ছা, যদিও এইগুলোর সাথে আপনার এই এনভায়রনমেন্টের সাথে যক্ষার সরাসরি সম্পর্ক নেই, কারণ যক্ষা একটা বীজ দিয়ে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বলে এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে হয়, সরাসরি ইনফেকশনের মাধ্যমে হয়। সুতরাং ওটার সাথে সরাসরি কিন্তু সম্পর্ক নেই, কিন্তু ইনডিরেক্টলি বলা যায় যে আপনার ফুসফুসের স্বাস্থ্য মানে টেক কেয়ার করার জন্য আপনাকে এইগুলো এনভায়রনমেন্টকে যখন আপনি সুস্থ রাখতে হবে। টিউবারকুলোসিসের কথা বলছেন, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস একটা ব্যাকটেরিয়ার কথা বলছেন, এবং এই বীজ মানে ওনাদের জন্য যেই সাধারণ মানুষের জন্য যেটা বলছে যে কোনো একটা জীবাণু থেকে, এবং সেই জীবাণুটার মাধ্যমেই যক্ষাটা ছড়ায়। সে কারণে গ্রামে এটা নিয়ে এক ধরনের মিথ কাজ করে, যেমন খুব ছোঁয়াচে এবং এটার আরেকজনের মাধ্যমে, সেটা তো হয়ই। এবং এ কারণে আপনারা তো কিছু প্রিকশন নিতে বলেন, যে যেখানে সেখানে থুতু, অন্তত যক্ষা রোগীকে একটু আলাদা করার কথা তো আপনারা বলেন। সেটা একটু যদি আমাদের মায়েদের জন্য একটু পরিষ্কার করে বলে দেন। আমি যেটা বলবো যে আপনাদেরকে, যে যক্ষা রোগী যদি আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু তাকে একবারে মানে বিচ্ছিন্ন করে ফেলার কোনো দরকার নেই। এক নম্বর কথা হচ্ছে যে আপনি দ্রুত চিকিৎসা করাবেন, কেননা ঔষধটা খাওয়ার 2 সপ্তাহের মধ্যে 2 সপ্তাহ ঔষধ খেলেই দেখা যায় যে উনি কিন্তু রোগ ছড়ানোর ওনার ক্ষমতাটা ওনারা থাকে না, উনি কিন্তু আরেকজনকে সংক্রমিত করতে পারে না। 1 2 নম্বর কথা, তদুপরি যদি যক্ষা রোগী একজন থাকে তাহলে মুন্নি সাহা যেটা বললেন আর কি, যে একটা পার্সোনাল হাইজিন আপনার একটা মেনটেন করা উচিত। সেটা হচ্ছে কি, যেমন ধরেন যেখানে সেখানে থুতু ফেলবেন না। 1 2 নম্বর কথা, যখন হাঁচি কাশি দিবেন তখন মুখে একটা রুমাল বা গামছা দিবেন, বা মুখটা একটু ঘুরিয়ে নেবেন, বা হাতটা একটু এভাবে করে আপনি একটা কফ টেকনিক আমরা যেটা বলি, যে জাস্ট আপনার এই মানে কনুইটা ঠিক মুখের কাছে নিয়ে এসে আপনি হাঁচি বা কাশিটা দিলেন, তাহলে হবে কি, যক্ষা রোগীটা তো হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। তাহলে আপনি যদি হাঁচি কাশি সরাসরি একজনের সরাসরি মুখে দেন আর কি, মুখামুখি দেন, তাহলে সেক্ষেত্রে রোগটা কিন্তু আরেকজনের কাছে যেতে পারে, নিঃশ্বাসের মাধ্যমেও যেতে পারে, কারণ এটা একটা ফোর্স, মানে অনেক জোরে হাঁচিটা ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে চলে যেতে পারে। তো আপনি যদি কফ টেকনিকটা মেনটেন করেন, থুতু কাশি যেখানে সেখানে না ফেলেন, তাহলে এইটা আমরা ইনফেকশন কন্ট্রোলের যে মাধ্যমটা, সেটা যদি আমরা মেনটেন করি তাহলে কোনো সম্ভাবনা থাকে না। তারপরে যদি আপনি রোগের চিকিৎসাটা গ্রহণ করেন তাহলে তো আর ও রোগী কিন্তু আর আরেকজনকে কিন্তু সংক্রমিত করতে পারবে না। আমি সাথী আপা, আপনার মাধ্যমে আজকে যারা অনুষ্ঠানটি মানে আমাদের সঙ্গে আছেন, এই অনুষ্ঠানের সঙ্গে আছেন সাঘাটার ঝাড়াবর্ষা গ্রামের যারা আছেন এবং যারা অনুষ্ঠানটি দেখছেন, স্যার যে কথাটি বলছিলেন যে কফ টেকনিক, আমি কিন্তু শুধু যক্ষা হলেই বা যার যক্ষা রোগী তিনি কফ টেকনিক ইউজ করবেন আর আমরা সবাই যার আরেকজনের মুখের উপরে হাঁচি কাশি দিব, সেটা কিন্তু ঠিক না। আরেকটা যুক্তি আছে যে আমি তো আসলে যতক্ষণ পর্যন্ত পরীক্ষা করি নাই ততক্ষণ পর্যন্ত তো আমি জানি না যে আমাদের কি আমার কফে কি যক্ষা জীবাণু আছে নাকি অন্য কোনো জীবাণু আছে। সেক্ষেত্রে পার্সোনাল হাইজিনের কথা যেটা বলছে, যে ব্যক্তিগত যেই
পরিচ্ছন্নতার যে বিষয়টি, পরিষ্কার পরিচ্ছন্নতা, বা এটা আপনার আমরা বলি এটা বিদেশে একেবারে পড়াশোনার মধ্যে শেখানো হয়। আমরা হয়তো ওই লেখাপড়ার মধ্যে, সিলেবাসের মধ্যে না, অনেক সময় পরিবারের মধ্য থেকে আমরা শিখি, কিন্তু অনেক পরিবারে এটা জানাও থাকে না। সে কারণে আমাদের রোগবালাই এইভাবে একেবারে ছড়িয়ে যাচ্ছে। যেটা বলছি, আপনারা মায়েরা যারা আছেন তারা আপনার বাচ্চাদেরকে শেখাবেন কফ টেকনিকের ব্যাপার। সেটা যে কোনো সময় হাঁচি দেওয়ার সময় যে হাতের কাছে মুখটা নিয়ে এরকম করে হাঁচি দেওয়া। সুতরাং আপনার এটা এখানে এক ধরনের একটা ইয়ে তৈরি হলো, এবং হাঁচিটা অন্যের গায়ের উপর লাগলো না, অন্যজনও বিরক্ত হলো না, এবং এটার ভীতিটাও কমে। আপনি দেখবেন যে আপনি কারো উপরে হঠাৎ করে হাঁচি দিয়েছেন, তারপরে কিন্তু আপনার সঙ্গে তার আচরণটা একটু কেমন হবে, ওনার নিজের একটু খারাপ লাগতে থাকবে যে উনি আমার উপরে কেমন করে হাঁচি দিয়ে দিয়েছেন, এটা থেকে রোগ হলো কিনা, দূরত্ব তৈরি হবে সম্পর্কের ক্ষেত্রে। তো এই জিনিসটা একটু যদি মনে রাখেন, এবং আমার মনে হয় মায়েরা এইগুলো শেখাতে পারেন, বাচ্চাদেরকে শেখান, আপনারাও শেখেন, এবং রোগ বালাই থেকে অনেক দূরে থাকবেন। আমরা প্রশ্ন নিব, কারো যদি স্পেসিফিক প্রশ্ন থাকে এই যক্ষা চিকিৎসা ইত্যাদি নিয়ে, স্যার আছেন, উনি কিন্তু সব প্রশ্নেরই উত্তর দেওয়ার জন্য। এখন প্রশ্ন করবে আব্দুর রহমান, ওনার যক্ষা হয়েছিল, উনি চিকিৎসা করছেন, উনি জানতে চাচ্ছে যে এরপরে হবে কিনা, সেটা উনি জানতে চাচ্ছেন। আবার হবে কিনা, চিকিৎসা শেষ হয়ে গেছে? জি হ্যাঁ, আপনার চিকিৎসা আপনি শেষ করেছেন। আপনাকে শেষে 6 মাস পরে নিশ্চয় ওই ডটস কর্নার থেকে আপনাকে বলে দেওয়া হয়েছে যে আপনার কফে আর বীজ নেই, আপনি সম্পূর্ণ সুস্থ। ইনশাল্লাহ আপনার আর যক্ষা হবে না, আমরা আশা করতে পারি আপনার আর যক্ষা হবে না। আপনি সুস্থ হয়ে গেছেন, আপনি স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। আর তারপর কে আছেন সাথী আপা? এরপর আছেন পুতুল। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি বলেন। যক্ষা রোগের যে সেবার ব্যবস্থা আছে সেগুলো কি কি? যক্ষা যদি কারো ধরা পড়ে তাহলে প্রথম কাজই হচ্ছে যে দ্রুত চিকিৎসাটা নিন। মানে রোগ নির্ণয়ের পর আপনি যখন নিশ্চিত হবেন যে আপনার যক্ষা হয়েছে, তখন আপনি দ্রুত চিকিৎসাটা নিন। কারণ আমি বলেছি, আপনার যদি যক্ষা ধরা পড়ে, আপনি যদি যক্ষার চিকিৎসাটা নেন, তো আপনি দ্রুতই অন্যর জন্য আর ক্ষতিকারক হবেন না, আপনার পরিবারের সকল সদস্য নিরাপদ হয়ে যাবে। সুতরাং প্রথম কথাই হচ্ছে যে আপনি যক্ষার চিকিৎসাটা নেবেন যত দ্রুত সম্ভব। 2 নম্বর কথা হচ্ছে কফ টেকনিক, যেখানে সেখানে থুতু ফেলা, এই ধরনের পার্সোনাল যে হাইজিনটা আর কি, সাধারণের ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা, এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে পরিবারের অন্যান্য সদস্যরা নিরাপদ, তাদের আতঙ্কিত হওয়ার বা চিন্তিত হওয়ার কিছু নেই। আপনি আপনার রোগীকে স্বাভাবিকভাবেই, যে অন্যান্য পরিবারের অন্যান্য সদস্যের মতো করেই আপনি তাকে সেবা দিতে পারেন। আচ্ছা, পুতুলাফার বোধহয় আরেকটু স্পেসিফিক বোধহয় ওনার মানে হয়তো মনের মধ্যে কাজ করে থাকতে পারে। আমি বুঝতে পারি যে গ্রামের যারা থাকেন তাদের অনেক ধরনের এইগুলো নিয়ে মিথ আর কি, অনেক পুরনো রোগ তো, এটা নিয়ে মিথ কাজ করে যে যক্ষা রোগী একজন ঘরে থাকলে অন্যদেরও হওয়ার সম্ভাবনা, সেটা তো আপনি বলেছেনই যে ওই কফের মাধ্যমে যেতে পারে। সেক্ষেত্রে তার থালা বাসন, তার পার্সোনাল ব্যবহারের জিনিসপাতি, সেগুলা পরিষ্কার পরিচ্ছন্নতা বা একটু আলাদা করে রাখা, সেটা কতখানি জরুরি। এবং আমি পুতুল জিজ্ঞেস করেছেন যে ফ্যামিলির তরফ থেকে এটাকে পরিচর্যা বা এটাকে ওভারকাম করার জন্য তাদের যেই প্রস্তুতিটা, এটাও সেটার মধ্যে পড়ে কিনা। দ্বিতীয়ত তার ফুডিংটা একটা বড় ব্যাপার, খাবার মানে তাতে পুষ্টিকর খাবার দেওয়া, সেটা কতখানি গুরুত্বপূর্ণ। আর তারপরে হলো যে যক্ষা রোগী আপনি বলেছেন যে 2 সপ্তাহ পরে ওষুধটা কাজ করতে থাকে এবং কফটা থেকে আর অন্যদেরকে সংক্রমিত হওয়ার ওই শক্তিটা থাকে না। 2 সপ্তাহ আগে পর্যন্তই যা থাকে, সেখানে কফটা ওই যে মাটির নিচে পুঁতে ফেলা ইত্যাদি কিছু নিয়ম কানুনের কথা আপনারা বলে থাকেন, এই ডট সেন্টারে গেলেই বলে থাকেন। আমার মনে হয় সেটাও যদি পুতুলের এই প্রশ্নের সঙ্গে যদি আপনি একটু পরিষ্কার করে বুঝিয়ে দেন। ধরেন যে আপনার সাথে আমরা যেটা সরাসরি বলি, সেটা হচ্ছে পরিবারের কারো যদি যক্ষা হয়, তাহলে সেই সদস্যকে বিচ্ছিন্ন করে রাখার কোনো কারণ নেই, আমরা সেটা বলি না। বিচ্ছিন্ন করে রাখতে আমরা কখনোই বলি না। আমরা বলি, যেটা আমি আগে বললাম, যে চিকিৎসা নিন এবং সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যাটা আপনি ওর সাথে মেনটেন করুন, তাহলে ওই রোগী থেকে সংক্রমণের কোনো সম্ভাবনা থাকে না। আর যেটা খাবারের ব্যাপারটা বলেছেন আপনি, মানে ঘরের ফ্যামিলির মানে ক্লোজ কন্টাক্টে যারা থাকে, কাছাকাছি যারা থাকে, একজন হয়তো এক বিছানায় শেয়ার করে, তার জন্য আসলে
প্রস্তুতিটা কি হবে, বা সে তাকে যক্ষা রোগীকে কিভাবে টেক কেয়ার করবে, আচ্ছা, কিভাবে পরিচর্যাটা করবে? জি, হাঁচি কাশি সম্পর্কে একটু সাবধান তো থাকতে হবে প্রথম কিছুদিন। তাহলে সেক্ষেত্রে আপনি ছোটখাটো সতর্কতা আপনি অবলম্বন করতে পারেন, কিন্তু অ্যাজ এ হোল পারিবারিকভাবে কোনো রকম আইসোলেশন যেটা বলি আমরা বা বিচ্ছিন্নতার কোনো প্রয়োজন নেই। আর খাবারের ব্যাপার যেটা বলেছেন সেটা হচ্ছে স্বাভাবিক খাবারই আপনি খাবেন। আপনার পরিবারে আর 10 জন যে খাবার খায় উনি সেই খাবারটাই খাবেন, কারণ এটা একটা তো সংক্রমণজনিত অসুখ। আপনার যখনই বীজটা আপনার শরীর থেকে নষ্ট হয়ে যেতে শুরু করবে তখন কিন্তু আপনি স্বাভাবিকভাবে আরো সুস্থ হয়ে উঠবেন, আপনার ক্ষুধা বেড়ে যাবে, আপনি আরো বেশি খাবেন, আপনি সুস্থ হয়ে উঠবেন, আপনার ওজন বেড়ে যাবে, আপনি চারিদিক দিয়ে দেখবেন আপনি ভালো বোধ করছেন। সুতরাং আসলে যে জিনিসটা বেশি দরকার সেটা হচ্ছে সময়োচিতভাবে রোগ নির্ণয় এবং চিকিৎসা গ্রহণ, এবং তার সঙ্গে ইনফেকশন কন্ট্রোল যেটা আমরা বলি। মনীষা আপনাকে বলছি আর কি, গ্রামে কিন্তু আপনার ইনফেকশন কন্ট্রোল কিন্তু খুব ইজি। কি জন্য? গ্রামে তো খোলামেলা, আপনার ওখানে ধরেন যে সূর্যের কিরণ, বাতাস, এগুলো কিন্তু প্লেন্টি প্রচুর পাওয়া যায়। সুতরাং ওখানে কিন্তু ইনফেকশন কন্ট্রোলটা ন্যাচারাল একটা মাধ্যমেই কিন্তু ইনফেকশন কন্ট্রোল ওখানে হয়। তো ওখান থেকে কিন্তু ওই রুগীর এক রুগী থেকে আর এক রুগীর স্প্রেড করা, যদি আমরা একটু যদি পারিবারিক সদস্যরা যদি একটু এই নিয়মগুলো মেনে চলে, তাহলে ওই এক রুগী থেকে আর এক রুগী সংক্রমণের সম্ভাবনা কিন্তু খুব কম, যদি ওই রোগীটা যদি একটু নিয়ম মেনে চলে এবং যদি চিকিৎসাটা গ্রহণ করে, তাহলে কিন্তু সম্ভাবনাটা খুবই কমে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা সাথী আপা আমরা প্রশ্ন নিব, তারপরে এরপর প্রশ্ন করবে ইসমাতারা। আর যে হাঁস মুরগির যে ভাইরাস হয় তার যে চিকিৎসা নেই, তে হলে যক্ষা রোগের কি সেই চিকিৎসা আগে পাওয়া যায় নাকি, তাই শুনতে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। আপনি বলতে চাচ্ছেন যে অনেক সময় যে হাঁস মুরগি থেকে যেই রোগ ছড়ায়, অনেক সময় সার্স, বার্ড ফ্লু, সেটা আগে থেকে অনেক সময়, সেগুলো বার্ড ফ্লুর কি আগে থেকে চিকিৎসা দেয় নাকি? ভ্যাকসিন দেওয়ার একটা ব্যাপার আছে বোধহয়, ওটা বোধহয় মিন করছে। মানে আমার ধারণা বোধহয় যক্ষার ভ্যাকসিনের কথা বলছেন, তাই তো ইসমত আপা? মানে আপনার প্রশ্নটা হলো যে যক্ষা যাতে না হয় সেটার জন্য আগে থেকে কোনো কিছু ব্যবস্থা আছে কিনা, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই আপা। ব্যাপারটা হচ্ছে কি যে আমরা যক্ষার প্রতিষেধক হিসাবে একটা ভ্যাকসিন বাচ্চাদের দিই, সেটাকে বলা হয় বিসিজি ভ্যাকসিন। কিন্তু এই বিসিজি ভ্যাকসিনটা কিন্তু অ্যাডাল্টের জন্য বা সব ধরনের যক্ষাকে প্রতিরোধ করে না। একটা পার্টিকুলারলি যে মস্তিষ্কে যক্ষার হয়, আমরা বলি টিউবারকুলার মেনিনজাইটিস, এই একটা ক্ষেত্রেই খালি প্রতিরোধ করে আর কি, আমরা দেখেছি পরবর্তীকালে বাচ্চাকে। এবং বাচ্চাদের এই যে বিসিজির ব্যাপারটা তো আমার মনে হয় মায়েরা খুব ভালোই জানেন। জি হ্যাঁ হ্যাঁ, খুব ভালো জানে এবং কভারেজ খুব ভালো, যেহেতু বাংলাদেশে হ্যাঁ অনেক ছোটবেলায় মানে 6 মাসের মধ্যে বোধহয় দিয়ে দিতে হয়। দেওয়া হয়। তো এটা এই বিসিজিটা আমরা দিই, এটা খুব ভালো, কারণ বিসিজির সাথে আরো 6টা ভ্যাকসিন দেওয়া হয়, তো মোট 7টা ভ্যাকসিন দেওয়া হয় এখন। তো এখন কথা হচ্ছে যে ওই ভ্যাকসিনের সাথে যক্ষার একটা ভ্যাকসিন দেওয়া হয়, এটা ঠিকই, কিন্তু এই যক্ষা ভ্যাকসিনটা বিসিজি যাকে বলা হয়, এই বিসিজিটাতে কিন্তু সব ধরনের যক্ষার জন্য প্রতিরোধ সৃষ্টি করে না বা প্রতিষেধক সৃষ্টি করে না। তাহলে আমরা দেখব কি যে আমরা এখনো পর্যন্ত এমন কোনো ভ্যাকসিন তৈরি করতে পারিনি যা সব ধরনের যক্ষাকে প্রতিরোধ করবে। সুতরাং আমরা এখন ধরেই নিব যে যক্ষার ভ্যাকসিন সম্পর্কে আমরা এখন খুব সঠিক কথা এখন আমরা বলতে পারছি না। সুতরাং আমরা প্রতিরোধের মাধ্যম হিসাবে আমরা বলবো যে যত দ্রুত রোগ নির্ণয় এবং চিকিৎসা সম্ভব, এটাই হচ্ছে প্রতিরোধের প্রধান স্তম্ভ। ইসমত আপা বুঝতে পারছেন যে ছোটবেলায় এটা সেই যখন নাকি ছোট এখন বাচ্চা গেদা যেগুলো হয় তাদেরকে কিন্তু ওইখান থেকে হাসপাতাল থেকে ডাক্তাররা বলে দেয় কি কি দেয়, সেটার মধ্যে একটা ওই যে বিসিজি টিকা, বিসিজি ইনজেকশন, সেটা কিন্তু দেওয়ার নিয়ম আছে। সুতরাং বাচ্চাদেরকে এটা আগে থেকে দিতে পারে, কিন্তু বড় হয়ে গেলে তাদের আর এই ইনজেকশন আগে থেকে ইনজেকশন নেওয়ার কোনো আসলে এখনো বোধহয় হয় নাই। এখন যেটা করতে হবে, স্যার যে কথাগুলো বলছেন মনোযোগ দিয়ে শুনেন, বারবারই কিন্তু স্যার বলছেন 3 সপ্তাহের বেশি কাশি, 3 সপ্তাহের বেশি কাশি, 3 সপ্তাহের বেশি কাশি, এবং এই 3 সপ্তাহের বেশি কাশি হলে আপনারা এই চিকিৎসা কেন্দ্রে যাবেন, আপনাদের থানা, উপজেলা, ইউনিয়ন যেই সব স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে যাবেন, গিয়ে ডট সেন্টার থেকে একটু কফ পরীক্ষা করে নেবেন। এবার প্রশ্ন করবে হরিপদ, তো উনি তো অসুস্থ, কথা বলতে পারে না, ওনার স্ত্রী কথা বলবে। আমি আগে ওষুধ খাইছিলাম, সেটা এখন যক্ষা হলো কি না হলো আমি ওটা ঠিক সঠিক জানতে পারি না। আমি ওষুধ খাইছি
কিন্তু তারা পরীক্ষা করে দেখছে, তারা বলছে যে ঠিকই আছে ভালো হয়ে যাবে। সাথে আপা আমি কি হরিপদদার কথা সব পরিষ্কার করে বুঝতে পারি না। উনি 6 মাস ধরে ওষুধ খাইছেন পরীক্ষা করার পরে। তো যক্ষা? হ্যাঁ ওনার কি যক্ষা, যক্ষা ধরা যক্ষা মানে পড়ছে? উনি বলতে পারতেছে না যে ওনার যক্ষা নাকি, তবে ডাক্তার বলছে যে যক্ষা। এই জন্য উনি 6 মাস হলো মানে চিকিৎসা করতেছে। মানে ওনার কনফিউজ হচ্ছে মানে ভুল চিকিৎসা হচ্ছে কিনা, এটা ভুল চিকিৎসা হলে কি করবে সেটা উনি জানতে চাচ্ছে। যে উনি কি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কি চিকিৎসাটা নিচ্ছে না কোনো বাইরে কোনো জায়গা থেকে চিকিৎসাটা নিচ্ছে? উনি চিকিৎসাটা হাসপাতাল থেকে নিয়েছে, ব্রাক মানে হাসপাতালে ব্রাক যে সেবিকা আছে ওই সেবিকার কাছ থেকে নিয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে না ঠিক আছে তাহলে ব্রাকের সেবিকার কাছ থেকে যখন আপনি ঔষধ খাচ্ছেন আমি ধরেই নিতে পারি যে ওনার যক্ষাই হয়েছে, কেননা আমাদের যে সিস্টেম সেখানে যক্ষা আমরা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে যক্ষার ওষুধ দিই না, দেয়া হয় না। হ্যাঁ, তো সুতরাং আমি ধরেই নিতে পারি যে ওনার যক্ষা হয়েছে। তো আমার ধারণা যে উনি 6 মাস ওষুধ খেয়েছেন, ওনার সুস্থ বোধ করা উচিত। যদি উনি কোনো কারণে সুস্থ বোধ না করেন, তারপরেও যদি ওনার যক্ষা শনাক্ত হয়ে থাকে, তারপরেও যদি উনি সুস্থ বোধ না করেন, তাহলে ওনাকে দ্রুত ওই সেবিকার মাধ্যমে উপজেলা হেলথ কমপ্লেক্সে ওনাকে যোগাযোগ করতে হবে যে উনি কেন সুস্থ হচ্ছেন না। আমাদের পরবর্তী পরীক্ষা নিরীক্ষায় যেতে হবে। এটারও একটা ব্যাপার আছে, কোনো কোনো ক্ষেত্রে খুব কম সংখ্যক হলেও কিছু কিছু রোগীর ক্ষেত্রে ঘটতে পারে, তারও ব্যবস্থা আমাদের আছে। সুতরাং আমি অনুরোধ করব 6 মাস পরে যদি আপনি সুস্থ বোধ না করেন বা আপনার কফে যদি বীজটা দূরীভূত না হয়, তাহলে আপনি ওই স্বাস্থ্য সেবিকার মাধ্যমে আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন। ওনারটা ঠিকভাবেই নির্ণীত হয়েছে রোগ, এবং উনি যক্ষার হয়তো পেশেন্ট এবং যক্ষারই ওষুধ খাচ্ছেন। আমাদের বাংলাদেশের কথা বলা যায় না, অনেক জায়গায় হয়তো চিকিৎসকের কাছে গিয়েছেন, হয়তো এরকম সরকারি কোনো স্বাস্থ্য সেবা কেন্দ্রে যান নাই, বা বেসরকারি যেসব উদ্যোগগুলো আছে যক্ষা নিয়ন্ত্রণের জন্য তাদের কাছেও যান নাই, কোনো হয়তো পল্লী চিকিৎসক অথবা ডিসপেন্সারিতে বসেন, কোনো চিকিৎসার আসলে কোনো সার্টিফিকেট নাই, তাদের কাছে গিয়েছেন এবং তারা যক্ষার ওষুধ দিয়ে দিয়েছেন। আমি বলছি যে ওয়ার্স্ট কেস, একেবারেই খারাপ ঘটনা, যে ভুল করে যক্ষার ওষুধ শুরু করেছেন, তাদের কি ধরনের অসুবিধা হতে পারে? মানে সঠিক চিকিৎসা পাচ্ছে না, মানে আমি বলছি তার যক্ষা হয়নি কিন্তু ভুল করে যক্ষার ওষুধ শুরু করেছেন। ঠিক আছে মনীষা, আমাদের বাংলাদেশে কিন্তু এই সুযোগটা খুব কম। আমি ধরেই নিচ্ছি এবং আমি বিশ্বাস করি এবং এই সুযোগটা যেন কম হয়, কিন্তু তারপরেও অনেক সময় তো ব্যতিক্রম, এই ধরনের ব্যতিক্রম যদি ঘটে, যদি যক্ষার হয়নি, যক্ষার ওষুধ খাচ্ছেন আর কি, তাহলে হবে কি উনি তো রিলিফ পাবেন। 1 নম্বর কথা, ওনার অসুখ ভালো হবে না। আচ্ছা, আর 2 নম্বর কথা যে যক্ষা ওষুধগুলো তো খুব মানে একটু শক্তিশালী ওষুধ, এর আবার কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সুতরাং ও রুগী কিন্তু যদি যার যক্ষা না হয় তদুপরি যদি যক্ষার ওষুধ খান, তাহলে উনি তো সুস্থ হবেন না, দিন দিন ওনার অসুস্থতা কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, তো সেটা এমন কিছু কঠিন কিছু যে